সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করা যায় বেশ কয়েকটি নিয়মের মাধ্যমে। তোমরা মন দিয়ে শোনো, আশা করি শিখতে পারবে। আমি বিকাশ স্যার তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি যাতে তোমরা হ্যাঁবাচক বাক্যকে খুব সহজেই নাবাচক বাক্যে পরিণত করতে পারো। চলো দেখে নেওয়া যাক নিয়মগুলি ঠিক কি কি। প্রথমেই রুল 1, by using no to replace every plus the opposite of the main verb or adjective, অর্থাৎ বাক্যে দেওয়া শব্দের মধ্যে যদি এভরি থাকে তাহলে এভরির বদলে আমরা কি বসাবো? নো বসাবো। আর বাক্যের মধ্যে যে ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকবে, মেন ভার্ব যে এবং অ্যাডজেক্টিভ যেটা থাকবে, মেন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার পরিবর্তে আমরা তার অপোজিট ওয়ার্ডটা বসাবো। এবার উদাহরণগুলো দেখে না যাক, তাহলে খুব সহজ হয়ে যাবে। দেখো এক্সাম্পল 1 নম্বর, এভরি মাদার লাভস আ চাইল্ড। এখানে লাল কালিতে লেখা আছে, দেখো এভরি, এর বদলে নো বসবে, নিশ্চয়ই বুঝতে পারছো। লাভসটা হচ্ছে মূল ভার্ব, এই ভার্বটার অপোজিট ওয়ার্ড বসাতে হবে, অপোজিট একটা ভার্ব বসাতে হবে। তাহলে উত্তরটা কি হতে পারে? এক্ষেত্রে আনসার হবে এভরি বদলে নো বসলো, লাভের অপোজিট হচ্ছে হেট বা ডিসলাইক, নো মাদার হেটস অর ডিসলাইকস আ চাইল্ড। পরেরটা দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এক্ষেত্রেও ঠিক একই রকম লাভস কথাটাই ব্যবহৃত হয়েছে, সুতরাং বুঝতেই পারছো উত্তরটা কি হবে, খুব সহজ, নো বডি লাভস হেটস হিজ মাদারল্যান্ড। 3 নম্বর দেখো, এভরি ওয়ান, তাহলে এভরির বদলে নো বসবে, নো ওয়ান মানে হচ্ছে নান, রিমেম্বার্স এর অপোজিট কি? ফরগেটস, সুতরাং কি হবে? নান ফরগেটস নেতাজি। তারপরের উদাহরণটা দেখো, এভরিবডি ইজ প্রাউড অফ হিজ অর হার এবিলিটি। এখানে এভরি বদলে নো বসবে, আর প্রাউড অফ হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাউড অ্যাডজেক্টিভ, তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ, প্রাউডের পর সবসময় অফ বসে, সুতরাং প্রাউড অফ এর অপোজিট তোমাকে ব্যবহার করতে হবে। দেখো কি হয় উত্তরটা, নো বসলে এভরির বদলে, আর প্রাউড এর অপোজিট হচ্ছে অ্যাজেমড অফ, লজ্জিত হওয়া, প্রাউড অফ গর্বিত হওয়া, তাহলে নোবডি ইজ অ্যাজেমড অফ হিজ অর হার এবিলিটি। প্রথম নিয়মটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এভরির বদলে নো বসাচ্ছি, মূল ভার্বটি অথবা তার অন্য কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেই বাক্যে তার অপোজিট ওয়ার্ডটা আমরা ব্যবহার করে নেগেটিভ করছি। এবার চলে এসো রুল 2-তে, বাই রিপ্লেসিং এভরি উইথ দেয়ার ইজ অর ওয়াজ নো। এভরি থাকলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? দেয়ার ইজ অর দেয়ার ওয়াজ নো, ইজ অথবা ওয়াজ নো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ ব্যবহার করব, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব। তার সঙ্গে কি ব্যবহার করব? বাট প্লাস মেন ভার্ব, মাঝখানে আরো কিছু শব্দ থাকবে নোর পর, বাট প্লাস মেন ভার্ব, মেন ভার্বটা যেরকম টেন্সে থাকবে সেই টেন্সই ব্যবহার করব আমরা। এবার দেখে নাও উদাহরণগুলো, তাহলে সহজ হবে। এভরি সোলজার ডেডিকেটস হিজ লাইফ টু দ্য কান্ট্রি। উত্তর কি হবে? দেয়ার ইজ নো সোলজার বাট ডেডিকেটস। ইজ কেন বসালাম? কারণ হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য ইজ ব্যবহার হলো। যদি পাস্ট টেন্সে থাকতো আমরা ওয়াজ ব্যবহার করতাম, এভরির বদলে দেয়ার ইজ নো এই কথাটি ব্যবহার হলো। পরের উদাহরণটা দেখো, এভরি ওয়ান লাভস হিজ হার কান্ট্রি। দেয়ার ইজ নান, নো ওয়ান, দেয়ার ইজ নান, নো ওয়ান, নান মানে হচ্ছে নো ওয়ান, এভরির বদলে নো ব্যবহার হচ্ছে, দেখো নো পর্যন্ত ব্যবহার করছে, ওয়ান তো ছিলই, ওই দুটো মিলে নান হয়ে গেল। দেয়ার ইজ নান বাট লাভস হিজ অর হার কান্ট্রি। 3 নম্বর উদাহরণটা দেখো, এভরি টিচার লাভস হিজ অর হার স্টুডেন্টস। নিশ্চয়ই বুঝতে পারছো উত্তরটা কি হবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং দেয়ার ইজ নো টিচার বাট লাভস হিজ অর হার স্টুডেন্টস, হিজ অর হার স্টুডেন্টস। তাহলে দেখতে পাচ্ছ যে এভরির বদলে আমরা কি বসাচ্ছি?
যেখানটায় এভরি আছে যে শব্দটার আগে, তার আগে ঠিক আমরা বসাচ্ছি দেয়ার ইজ নান বা দেয়ার ওয়াজ নান, কোনো ক্ষেত্রে হতে পারে। আর ভার্বটির ঠিক আগে আমরা বাট কথাটি ব্যবহার করছি, দিয়ে ভার্বটি যেমন ছিল সেরকম ব্যবহার করে দিচ্ছি, তাহলেই এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে। রুল 3 দেখো, বাই রিপ্লেসিং পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয় জানো, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি কি করে বুঝবে? দুটো অ্যাজ থাকবে, তার মাঝখানে থাকবে কোন একটা অ্যাডজেক্টিভ। দেখো হলুদ কালিতে লেখা আছে দুটো অ্যাজ, তার মাঝে অ্যাডজেক্টিভ থাকা মানে ওটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। কিভাবে করতে হয় দেখো, শেষ অংশটা অর্থাৎ অ্যাজ এর পরের যে অংশটা থাকবে সেই শেষ অংশটা প্রথমে বসবে, তারপর ভার্ব, তারপর নট, তারপর কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ কিরকম? কম্পারেটিভ ফর্ম কিরকম হয়? গুড থেকে বেটার হয়, সেরকম বিউটিফুল এই শব্দটা কম্পারেটিভ করতে গেলে তার আগে আমাদেরকে মোর ব্যবহার করতে হয়। তারপর দেন বসবে, ওই কম্পারেটিভ ফর্মটার পর দেন বসবে, তারপর সাবজেক্ট, যেটা আগের বাক্যে সাবজেক্ট ছিল, যেটা দিয়েছে তোমাকে সাবজেক্ট, যে বাক্যটা দিয়েছে তার সাবজেক্ট, সেটা বসবে। এক্সাম্পলস গুলো দেখো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার, তাহলে সাবজেক্ট এখানে হি নিশ্চয়ই শেষে যাবে। আর শেষ অংশ মানে অ্যাজ এর পরে যে অংশটি থাকবে, যে শব্দগুলো বোঝাবে, যাকে বোঝাবে, সেটা আগে বসবে। দেখো হিজ ব্রাদার, ইজ ভার্বটা যেমন আছে সেরকম বসলো। নট স্ট্রঙ্গার দ্যান, নটটা ব্যবহার হয়, স্ট্রং এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে স্ট্রঙ্গার, তারপর দ্যান ব্যবহার হয়েছে আগের রুল অনুযায়ী, যে রুলটা আছে ফর্মে যে লেখা আছে রুলটা, সেই অনুযায়ী হচ্ছে দ্যান, তারপর সাবজেক্ট হচ্ছে হি, সেটা বসে গেল। তারপর দেখো উদাহরণ 2, আয়রন ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কপার, তাহলে কপার প্রথমে বসবে, কপার ইজ ভার্বটা বসে গেল, নট ইউজফুল ফুল আছে, মোর বসবে তার আগে, মোর ইউজফুল এটা কম্পারেটিভ ফর্ম, তারপর দেন বসবে, তারপর সাবজেক্ট আয়রন ছিল, আয়রনটা বসে গেল। এইভাবে সাজাতে হবে। এবার 3 নম্বর উদাহরণ দেখো, হি রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড নিশ্চয়ই প্রথমে আসবে, বুঝতে পারছো। হিজ ফ্রেন্ড ডাজ নট রান ফাস্টার দেন, ডাজ নট রান ফাস্টার দেন, এখানে ভার্বটার আগে নট বসে গেল। ফাস্টার, ফার্স্টের তৃতীয় কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাস্টার, তারপর দেন, তারপর সাবজেক্ট বসলো। সুতরাং আমরা পজিটিভ ডিগ্রিকে, যেখানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আছে, সেটাকে চেঞ্জ করে কম্পারেটিভ ফর্মে নিয়ে গেলে, অর্থাৎ ইয়ার যুক্ত শব্দ ফাস্টার, স্ট্রঙ্গার এরকম, অথবা তার আগে মোর বসিয়ে, অ্যাডজেক্টিভ আগের মোর বসিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। এবার চলে আসি রুল 4-এ, বাই রিপ্লেসিং বোথ অ্যান্ড। বাক্যে কি দেওয়া থাকবে তোমাকে? বোথ, তার কিছু পরে অ্যান্ড থাকবে, অথবা অ্যান্ড অলসো এই কথাটি থাকবে। এই দুটো যদি থাকে, দুটোর যে কোনো একটি থাকবে, বোথ অ্যান্ড একসঙ্গে থাকবে মানে একটু গ্যাপ দিয়ে, অথবা অ্যান্ড অলসো এরকম থাকবে। এইগুলো থাকলে এর পরিবর্তে আমরা কি বসাবো? নট অনলি, আবার একটু গ্যাপ দিয়ে বাট অলসো। নট অনলি বাট অলসো সাধারণত ব্যবহার হয় দুটো জিনিস বোঝালে, দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি বোঝাতে আমরা এগুলো ব্যবহার করি। সরি, একটি নয়, দুটি বোঝাতেই। তাহলে একটির আগে আমরা কি ব্যবহার করি? নট অনলি, আর একটির আগে বাট অলসো ব্যবহার করি। দুটো জিনিসের একটির আগে নট অনলি ব্যবহার করি, আরেকটির আগে বাট অলসো ব্যবহার করি। দেখো এক্সাম্পল, হি ইজ বোথ এ সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান, এখানে দুটো জিনিস বোঝাচ্ছে, সিঙ্গার আর মিউজিশিয়ান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় কি বসবে। উত্তরটা দেখলে বুঝতে পারবে। হি ইজ নট অনলি এ সিঙ্গার, তাহলে একটা গুণ তার বোঝাচ্ছে সিঙ্গার, গান করতে পারে, গায়ক। তার আগে কি বসলো? নট অনলি। বাট অলসো বসলো কার আগে? মিউজিশিয়ান, সে বাজনাদারও বটে। পরের উদাহরণটা দেখো, হি ওয়েন্ট টু স্কুল অ্যান্ড টু দ্য প্লে গ্রাউন্ড, সে স্কুলে গেছিল এবং প্লে গ্রাউন্ডে গেছিল, দুটো জায়গায় গেছিল, একটা স্কুল আর একটা প্লে গ্রাউন্ড। তাহলে যাওয়াটা কমন ব্যাপার, কিন্তু দুটো জায়গায় গেছিল, এই দুটো জায়গার একটার আগে কি বসবে? নট অনলি, আর একটার আগে বসবে
বাট অলসো। দেখো উত্তরটা, হি ওয়েন্ট নট অনলি টু স্কুল বাট অলসো টু দ্য প্লেগ্রাউন্ড। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো জিনিস আলাদা বাক্যের মধ্যে, সেই দুটোর একটার আগে নট অনলি বসছে আর আরেকটা জায়গায় বাট অলসো বসছে, এবং সেটা বসাতে গিয়ে যদি অ্যান্ড থাকে আমরা অ্যান্ডটাকে বাদ দিচ্ছি, যদি বোথ অ্যান্ড থাকে সেই বোথ অ্যান্ডটাকে বাদ দিচ্ছি, অ্যান্ড অলসো যদি থাকে সেটাও আমরা বাদ দেব, তবেই অ্যাফার্মেটিভ থেকে অর্থাৎ হ্যাঁ বাচক থেকে নেগেটিভ অর্থাৎ না বাচক বাক্যে পরিবর্তন করা সম্ভব হবে। এবার দেখো রুল নাম্বার 5, বাই রিপ্লেসিং এ ফিউ উইথ নট মেনি। যদি এ ফিউ দেওয়া থাকে বাক্যে তাহলে তুমি তার বদলে বসাবে নট মেনি, আর এ লিটল থাকলে পরিমাণ বোঝায় সেহেতু নট মাচ বসবে ওর পরিবর্তে। এক্সাম্পল দেখো, হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস টু হেল্প, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, টু হেল্প হিম। আনসার হবে হি হ্যাজ নট মেনি ফ্রেন্ডস টু হেল্প হিম। তাহলে দেখতেই পাচ্ছ এ ফিউ এর বদলে নট মেনি বসিয়েছি আমি, বাকি যা ছিল সেটাই বসানো হয়েছে। হি হ্যাজ এ লিটল এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এ লিটল আছে, তাহলে কি লিখতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, নট মাচ লিখতে হবে। হি হ্যাজ নট মাচ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। 3 নম্বর দেখো, হি ইজ এ লিটল ওরিড অ্যাবাউট হিজ রেজাল্টস, সে খুব চিন্তিত, মানে একটু চিন্তিত আর কি, তার মানে বেশি চিন্তিত নয়। কি হচ্ছে দেখো, হি ইজ নট মাচ, এ লিটল বদলে নট মাচ বসিয়ে দিলাম, বাকি যা ছিল সেরকমই আমি লিখেছি, কেবলমাত্র এ লিটলের বদলে নট মাচ বসছে, দিয়েই এটা হ্যাঁ বাচক থেকে না বাচক হয়ে গেল। তারপর উদাহরণটা দেখো, উই হ্যাড এ ফিউ ইস্যুস, কি লিখবো, উই হ্যাড নট মেনি ইস্যুস, নটের জায়গায় হ্যাড নট আছে অর্থাৎ ভার্বটা নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বোঝাতে পারি, ডিড নট হ্যাভ। হ্যাড নট কথার অর্থই হচ্ছে ডিড নট হ্যাভ, তো হ্যাড নটটাকে আমরা ডিড নট হ্যাভ দিয়েও রিপ্লেস করতে পারি, ওর বদলে আমরা ডিড নট হ্যাভ বসাতে পারি। সহজ হচ্ছে উই হ্যাড নট মেনি ইস্যুস, কিন্তু হ্যাড নট থাকলে ডিড নট হ্যাভ নট থাকলে ডু নট হ্যাভ, হ্যাজ নট থাকলে ডাজ নট হ্যাভ, এরকম আমরা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা নিশ্চয়ই 5টা নিয়ম খুব সুন্দরভাবে বুঝতে পারলে তোমরা হ্যাঁবাচক শব্দ থেকে সহজেই নাবাচক বাক্যে পরিণত করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তোমরা নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।